সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাদ ঢালাইয়ের পূর্বে করণীয় সমূহ। আপনাকে প্রথমে দেখতে হবে ড্রয়িং অনুযায়ী রড বিছানো হয়েছে কিনা, ব্লকগুলো সঠিক স্থানে আছে কিনা, কভারিং ঠিক আছে কিনা এবং শাটারিংয়ের কোথাও ছিদ্র আছে কিনা, রডের স্পেসিং ঠিক আছে কিনা। কংক্রিট ফেলার পূর্বে ছাদকে পানি দ্বারা ভিজিয়ে দিতে হবে। ছাদের যে কোনো একটি নির্দিষ্ট অংশ থেকে কাজ শুরু করতে হবে এবং কখনোই 1.5 মিটারের উপর থেকে কংক্রিট ফেলা যাবে না, এতে করে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রপার ওয়েতে ভাইব্রেটিং চালাতে হবে। ভাইব্রেট মেশিনের নজেল একই স্থানে ধরে রাখা যাবে না, এতে করে আপনার সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মিক্সিং রেশিও যেন ঠিক থাকে, সেদিকে যথেষ্ট পরিমাণ সজাগ থাকতে হবে। একই রেশিওতে ঢালাই শেষ করতে হবে। ছাদে কোথাও উঁচু নিচু হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। ছাদের লেভেল চেক করতে হবে এবং লেভেল কয়েক মিলি আপ রাখার চেষ্টা করবেন, কেননা ছাদে কংক্রিট ফেলার সময় কয়েক মিলি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনি চেষ্টা করবেন অবশ্যই কয়েক মিলি আপ রাখার জন্য। বিমের কভারিং ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এবং ঠিক না থাকলে সেগুলো ঠিক করতে হবে। রোডের ডায়া ঠিক আছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে লেপিং পজিশন সঠিক স্থানে দেওয়া হচ্ছে কিনা। বিমের রড অবশ্যই কলামের রডের ভিতর দিয়ে দিতে হবে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই বিষয়টা অনেকেই এড়িয়ে যাই। অবশ্যই আপনাকে বিমের রড কলামের রডের ভিতর দিয়ে দিতে হবে এবং ছাদের মেন রডগুলো শর্ট ডিরেকশনে ফালানো হচ্ছে কিনা সে বিষয়ে আপনাকে চেক দিতে হবে এবং স্টিরাপগুলো স্পেসিং ঠিক আছে কিনা সেদিকটাও খেয়াল রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়া আমরা যে এক্সট্রা টপগুলো ব্যবহার করি সেগুলো প্রপার ওয়েতে হচ্ছে কিনা সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই সাথে ছাদে যে ক্র্যাঙ্ক রড দেওয়া হয় সে দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই প্রশ্ন করে থাকি ছাদে ক্র্যাঙ্ক রড কেন দেওয়া হয়। আমরা প্রায়ই দেখি ছাদের রডের জালির মাঝখানে ফাঁকা অংশ থাকে, কিছু রড বাঁকানো অবস্থায় থাকে, তখন স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন জাগে, এই রডগুলো কেন এভাবে বাঁকানো, মাঝখানে ফাঁকা অংশ রাখা হয়েছে কেন, বাঁকানো রোডের মাঝখানে আবার আলাদা টুকরো রড কেন দেওয়া হয়েছে, ইত্যাদি নানান ধরনের প্রশ্ন আমাদের মনে জাগে। ক্র্যাঙ্ক বার আসলে কি? ক্র্যাঙ্ক বার হলো একটি বিশেষ ধরনের স্ট্রাকচারাল ডিজাইনের অংশ যা সাধারণত 45 ডিগ্রি কোণে বাঁকানো হয়। এই রড ছাদের স্প্যানের L/4 দূরত্বে হয়। ক্র্যাঙ্ক রড কেন ব্যবহার করা হয়? নেগেটিভ মোমেন্ট চাপ প্রতিরোধ করার জন্য ক্র্যাঙ্ক রড ব্যবহার করা হয়। লোড সমানভাবে বন্টন করে ছাদকে আরও শক্তিশালী করে, ফাটল রোধ করে, ভবনের স্থায়িত্ব নিশ্চিত করে। রডের স্প্যানের ক্ষেত্রে ডিফ্লেকশন নিচের দিকে দেওয়া যায়। কেন L/4 দূরত্বেই ক্র্যাঙ্ক রড ব্যবহার করা হয়? এই দূরত্বে ছাদে তৈরি হয় নেগেটিভ মোমেন্ট, যা ছাদের প্রান্তে ফাটল ধরার ঝুঁকি বাড়ায়। ক্র্যাঙ্ক রডের এই চাপকে সহনশীল করতে সাহায্য করে, ফলে ছাদের স্থায়িত্ব নিশ্চিত হয়। ক্র্যাঙ্ক রডের মাঝখানে থাকা টুকরো রডগুলোকে কি বলে? দুটি ক্র্যাঙ্ক রডের মাঝখানে টুকরো রডগুলোকে আমরা এক্সট্রা টপ বলে থাকি। এই রডের কাজ কি? নেগেটিভ মোমেন্টের চাপ আরও ভালোভাবে সহনশীল করা, লোড ট্রান্সফার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।
ক্রাং প্রতিরোধের সাহায্য করা, বিশেষ করে বড় স্প্যানের ক্ষেত্রে রডের সংযোগকে আরও স্থিতিশীল করা। সাধারণত এই এক্সট্রা টপ বার ছাদের উপরের দিকে সোজা অবস্থায় রাখা হয় এবং এটি ক্র্যাং রডের টেনশন সহ্য করতে সহায়তা করে। এই রডের সংখ্যা লোডের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়। মাঝখানে ফাঁকা অংশের কারণ কি? আমরা অনেকেই ভাবতে পারি যে আসলে মাঝখানে এক জালি কেন ব্যবহার করা হয়, মানে মাঝখানটা আমরা সহজভাবে যদি বলি পুকুরের মতো কেন রাখা হয়। আচ্ছা, এই বিষয়ে যদি ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা দিই সেক্ষেত্রে হচ্ছে ছাদের রোডের মাঝখানে ফাঁকা অংশকে বলা হয় নিউট্রাল জোন, মানে হচ্ছে গিয়া আমরা ডেড জোন। এই অংশে লোডের চাপ কম থাকে, ঠিক আছে। এই অংশ হচ্ছে আপনার নিচের দিকে টান বল কাজ করে, এই অংশে লোডটা থাকে নিচে, যার জন্য এখানে অতিরিক্ত রডের প্রয়োজন হয় না। তো একজন ইঞ্জিনিয়ার হিসেবে ঢালাইয়ের পূর্বে এইসব বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে এবং এইসব বিষয়গুলো আপনাকে চেক দিতে হবে। কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সমাধান করে তারপরে আপনাকে কাস্টিং করতে হবে, কেননা একটি ভুলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই উপরোক্ত বিষয়গুলো ঢালাইয়ের পূর্বে অবশ্যই চেক দেবেন। তাই একটি কথা বলবো, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন, সঠিক ডিজাইন করুন। আপনার স্বপ্নের বাড়ি হবে অন্যের অনুপ্রেরণা। ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিনুল ইসলাম আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।